আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে 25% শুল্ক আরোপে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনের ওভাল অফিসে এই সংক্রান্ত নির্বাহী আদেশে তিনি সই করেছেন। এ বিষয়ে ট্রাম্প বলেন, আজ আমি ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আমাদের শুল্ক সহজ করে এনেছি। কোনো ধরনের ব্যতিক্রম ও রেয়াত ছাড়াই এটা 25% হবে। ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আমদানি শুল্ক আরোপকে একটি বড় ঘটনা মন্তব্য করে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, এটা আমেরিকাকে আবারও ধনী করার সূচনা করবে। ট্রাম্প তার প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় 2017 থেকে 2021 সাল পর্যন্ত ইস্পাত ও অ্যালুমিনিয়ামে একই ধরনের শুল্ক আরোপ করেছিলেন। ট্রাম্প মনে করেন, যুক্তরাষ্ট্রের শিল্প কারখানাগুলো এশিয়া আর ইউরোপের দেশগুলোর সঙ্গে অন্যায্য প্রতিযোগিতার মুখোমুখি হয়, তাই দেশের শিল্প কারখানাগুলোকে বাঁচাতে তিনি এমন শুল্ক আরোপের পক্ষে। তবে তার এই পদক্ষেপ বহুমুখী বাণিজ্য যুদ্ধের ঝুঁকি তৈরি করেছে। যুক্তরাষ্ট্র লাখ লাখ টন ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানি করে। প্রতিবেশী কানাডা থেকে সবচেয়ে বেশি ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানি করে। এছাড়া ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া সহ অন্যান্য দেশ থেকেও যুক্তরাষ্ট্রে ইস্পাত অ্যালুমিনিয়াম আসে। এখন ট্রাম্পের নির্বাহী আদেশের ফলে যুক্তরাষ্ট্রে বিশ্বের যে কোনো দেশ থেকে আসা ইস্পাত অ্যালুমিনিয়ামে 25% শুল্ক আরোপ হবে। এক্ষেত্রে কোনো দেশের ইস্পাত অ্যালুমিনিয়াম শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে না, কারণ কোনো দেশের ক্ষেত্রে এই নিয়মে ব্যতিক্রম রাখেননি ট্রাম্প। কোনো দেশের জন্য কোটা রাখেননি তিনি। এবার সংশ্লিষ্ট দেশগুলো পাল্টা শুল্ক আরোপ করতে শুরু করলে বিশ্বজুড়ে বাণিজ্য সেক্টরে অস্থিরতা শুরু হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি সব জিম্মির মুক্তির জন্য হামাসকে সময়সীমা বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শনিবারের মধ্যে সব জিম্মিকে ছেড়ে দেওয়া না হলে গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্থগিতের প্রস্তাব করবেন বলে সোমবার এক বক্তব্যে জানিয়েছেন তিনি। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, সব ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেওয়ার জন্য আমি সময় বেঁধে দিচ্ছে আগামী শনিবার দুপুর 12টা। আমি মনে করি সময়টা যুক্তিসঙ্গত। এই সময়ের মধ্যে সব জিম্মি ফিরে না এলে গাজার ওপর নরক ভেঙে পড়বে। তিনি আরও বলেন, 2-3-4 জন করে মুক্তি দিলে হবে না। আমার বিশ্বাস জিম্মিদের অনেকেই ইতোমধ্যে মারা গেছেন, তবে বাকিদের একসঙ্গে ছেড়ে দিতে হবে, নইলে এই যুদ্ধবিরতি চুক্তি বহাল রাখার আমি কোনো প্রয়োজন দেখি না। অবশ্য এই বক্তব্য কেবলই নিজের অভিমত বলে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি কেবল নিজ দায়িত্বে কথা বলছি। ইসরায়েল চাইলে আমার প্রস্তাবে 19-20 করতে পারে, তবে আমি মনে করি শনিবার দুপুর 12টার মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া না হলে নরক ভেঙে পড়ার জন্য সবার প্রস্তুত থাকা উচিত। এর আগে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় দখলদার ইসরায়েলের জিম্মিদের মুক্তির অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে ফিলিস্তিনি মুক্তিকামী আন্দোলন হামাস। সোমবার তারা এই ঘোষণা দেয়। এই ব্যাপারে এক বিবৃতিতে হামাসের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, গত 3 সপ্তাহে প্রতিরোধ বাহিনীর নেতারা শত্রুদের চুক্তি লঙ্ঘনের বিষয়টিতে নজর রাখছেন। তারা চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, যার মধ্যে আছে বাস্তুচ্যুত সাধারণ মানুষের উত্তর গাজায় ফেরা বিলম্বিত করা, বিভিন্ন জায়গায় তাদের ওপর গোলা ও গুলি নিক্ষেপ। এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছাতে দিতেও ব্যর্থ হয়েছে তারা। আবু ওবায়দা আরও বলেছেন, অপরদিকে প্রতিরোধ বাহিনী তাদের কথা সম্পূর্ণভাবে রক্ষা করছে। তিনি বলেন, আগামী 15 ফেব্রুয়ারি শনিবার ইহুদিবাদী জিম্মিদের মুক্তি দেওয়ার যে সময় নির্ধারণ করা ছিল সেটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। যতক্ষণ দখলদাররা চুক্তির শর্ত পূরণ করবে ততদিন আমরা এতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব। হামাসের পলিটিক্যাল ব্যুরোর নেতা বাসেম নাইম বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইচ্ছে করেই যুদ্ধবিরতিকে বিনষ্ট করছেন। হামাসের এই ঘোষণার পরই ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শনিবারের মধ্যে সব জিম্মিদের মুক্তি দেওয়া না হলে নরক ভেঙে পড়বে। তার এই বক্তব্যে গাজায় আবার লড়াই শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে হামাসের এই ঘোষণার পর সেনাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি জানিয়েছেন, তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত আছে। ইসরায়েল কাটজ বলেন, হামাসের জিম্মিদের মুক্তি স্থগিত করার ঘোষণা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। আমি প্রতিরক্ষা বাহিনীকে যে কোনো পরিস্থিতি ও ইসরায়েলি কমিউনিটি রক্ষার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে। আমরা আবারও 7 অক্টোবরের ঘটনার পুনরাবৃত্তি হতে দেব না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা পুনর্গঠনে তিনি যেই পরিকল্পনা করছেন সেখানে গাজাবাসীর আর ফিরে আসার সুযোগ থাকবে না। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,
তার গাজা দখলের পরিকল্পনা ও উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনার নেপথ্যে রয়েছে অঞ্চলটিকে নিরাপদ ও বসবাসের উপযোগী করে গড়ে তোলা। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা সেখানে দারুণ কিছু ও নিরাপদ এলাকা তৈরি করব, হতে পারে 5টি বা 6টি। গাজাবাসীরা এখন যেভাবে বাস করছেন বা এখন যেই বিপদ আছে তার চেয়ে ব্যতিক্রম হবে এসব বসতি। ট্রাম্প বলেন, একই সাথে আমি হব এগুলোর মালিক। ভবিষ্যতের জন্য রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট হিসেবে ভাবুন, গাজা হবে চমৎকার একটি ভূখণ্ড, কিন্তু সেখানে ফিলিস্তিনিরা ফিরতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, না, তারা ফিরতে পারবে না, কারণ তাদের আরও ভালো বসবাসের জায়গা থাকবে। আমি তাদের জন্য স্থায়ী ঠিকানা বানানোর কথা বলছে। সোমবার সন্ধ্যায় সাক্ষাৎকারটি প্রচারিত হয়। ট্রাম্প এদিন আবারও জানান যে তিনি মিশর ও জর্ডানের সাথে একটি চুক্তি করতে চান। তিনি বলেন, আমরা এই দুটি দেশকে বছরে বিলিয়ন বিলিয়ন ডলার দেই। এর আগেও ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, আমি মনে করি গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেওয়াটা হবে একটি বড় ভুল। এদিকে ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরুদ্ধে সম্মিলিত অবস্থান নিয়েছে আরব বিশ্ব। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বলেছেন, আরব দেশগুলো ফিলিস্তিনিদের সমর্থন করছে। তারা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজা থেকে সরানো এবং উপত্যকাটির নিয়ন্ত্রণ নেওয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নাকচ করেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার মিশর ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনে বৈঠক করেন। বৈঠক শেষে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই কথা জানায়। বৈঠকে গাজা পুনর্গঠনের গতি বাড়ানোর গুরুত্বের ওপর জোর দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। বদর আবদেলাত্তি বৈঠকে মার্কো রুবিওকে বলেন, মধ্যপ্রাচ্যে ব্যাপক এবং ন্যায়সঙ্গত শান্তি ও স্থিতিশীলতা অর্জন করতে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী তার দেশ। মিশরের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ফিলিস্তিনিদের ওপর চলমান ঐতিহাসিক অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া এবং তাদের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকার পুনরুদ্ধারে কাজ করা। ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের উদ্দেশ্যে বিদ্বেষমূলক বক্তব্য 2024 সালে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর দেশটিতে 1165টি বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা রেকর্ড করা হয়েছে, যা 2023 সালের তুলনায় 74.4% বেশি। ওয়াশিংটন ডিসি ভিত্তিক সেন্টার ফর দ্য স্টাডি অফ অর্গানাইজড হেটের একটি প্রকল্পের অধীনে ইন্ডিয়া হেট ল্যাব নামের একটি সংস্থা জানিয়েছে, এসব বিদ্বেষমূলক ঘটনার 88.5% ঘটেছে দেশটির মুসলিমদের বিরুদ্ধে। কিছু ক্ষেত্রে খ্রিস্টানদের উদ্দেশ্যেও এই ধরনের বিদ্বেষের ঘটনা ঘটেছে। সরাসরি বা পরোক্ষভাবে 10% ঘটনা খ্রিস্টানদের লক্ষ্য করে সংঘটিত হয়েছে। প্রতিবেদন অনুসারে 2024 সালে ভারতে যত বিদ্বেষমূলক বক্তব্য রেকর্ড করা হয়েছে সেগুলোর 80% ঘটেছে বিজেপি শাসিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে। এদের রাজনৈতিক ক্ষমতার সঙ্গে বিদ্বেষমূলক বক্তব্য বাড়ার স্পষ্ট সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। দেশটির উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ রাজ্য বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনায় সবচেয়ে এগিয়ে রয়েছে। মোট ঘটনার অর্ধেকের বেশি বিজেপি শাসিত এই 3 রাজ্যে সংঘটিত হয়েছে। বিজেপি বিরোধী দলগুলোর শাসিত রাজ্যগুলোতে 20% ঘটনা রেকর্ড করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের সাধারণ নির্বাচনের সময় বিদ্বেষমূলক বক্তব্যের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মোট ঘটনার 32% ঘটেছে ওই সময়টিতে। এদিকে 2024 সালে 259টি ঘটনা সরাসরি সহিংসতাকে উস্কে দেওয়ার মতো ছিল, যা মোট ঘটনার 22%। এর মধ্যে 224টি বিজেপি শাসিত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে ঘটেছে, যা 2023 সালের তুলনায় 8.4% বেশি। ডেঞ্জার স্পিচ প্রজেক্টের সংজ্ঞা অনুযায়ী এই ধরনের বক্তব্য জনসাধারণকে সহিংসতার দিকে ঠেলে দিতে পারে বা অন্য কোনো গোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ভূমিকা নিয়েও প্রতিবেদনে সমালোচনা করা হয়েছে। দেখা গেছে 995টি বিদ্বেষমূলক বক্তব্য ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা এক্স মাধ্যমে শেয়ার বা লাইভ স্ট্রিমিং করা হয়েছে। এই প্ল্যাটফর্মগুলো তাদের নিজস্ব নীতিমালার লঙ্ঘন সত্ত্বেও এসব কন্টেন্ট সরিয়ে নেয়নি। এবারে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের স্টাইলে বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধ কর্মীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে ব্রিটিশ সরকার।
ইউকে ওয়াইড ব্লিটস নামে এই অভিযানে ভারতীয় রেস্তোরাঁ, নেইল বার, কনভেনিয়েন্স স্টোর এবং গাড়ি ধোয়ার স্থানগুলোতে পরিচালিত হয়েছে। এসব জায়গায় সবচেয়ে বেশি অভিবাসী শ্রমিক কাজ করেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার নিজেই এই অভিযান তদারকি করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, গত জানুয়ারিতে রেকর্ড সংখ্যক অভিযান পরিচালনা করা হয়েছে। 828টি স্থানে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ধরনের অভিযানের সংখ্যা আগের বছরের জানুয়ারির তুলনায় 48% বেড়েছে। একই সঙ্গে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 609-এ, যা গত বছরের তুলনায় 73% বেশি। ইভেট কুপারের দপ্তর জানিয়েছে, যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন খাতে অবৈধ কর্মসংস্থানের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে, তবে গত মাসে অভিযানের রেস্তোরাঁ, টেকঅ্যাওয়ে, ক্যাফে এবং খাদ্য, পানীয় ও তামাক শিল্পে নজর দেওয়া হয়। শুধু উত্তর ইংল্যান্ডের হাম্বারসাইডে একটি ভারতীয় রেস্তোরাঁয় চালানো অভিযানে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী কুপার বলেছেন, অভিবাসন নিয়মকে অবশ্যই সম্মান করতে হবে এবং তা কার্যকরভাবে প্রয়োগ করতে হবে। অনেকদিন ধরে নিয়োগকর্তারা অবৈধ অভিবাসীদের কাজে নিয়োগ করছেন এবং তাদের শোষণ করে আসছেন। অনেক মানুষ কোনো ধরনের নথিপত্র ছাড়া বিনা বাধায় ব্রিটেনে অবস্থান করে কাজ করছে। মন্ত্রী আরও বলেন, এটি শুধু মানুষকে ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার মতো ঝুঁকি নিতে উৎসাহিত করে না, বরং এটি দুর্বল ব্যক্তিদের শোষণ, অভিবাসন ব্যবস্থার অপব্যবহার এবং আমাদের অর্থনীতির ক্ষতির কারণ হয়। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।